আমরা একে অপরের ভাই কেন দ্বন্দ্বে জড়াবো? আদালতে আমু। অন্তর্বর্তী সরকার উপযুক্ত সময় নির্বাচন দিতে সক্ষম হবে বললেন মির্জা ফখরুল। 7 দিনের মধ্যে তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থা করার আহ্বান মিনুর। এদিকে চিকিৎসা শেষে আবারও ডিবিতে শাহজাহান খান। এবং সর্বশেষ জানাবো কোন পথে যাবে বিশ্ব বাণিজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা একে অপরের ভাই কেন দ্বন্দ্বে জড়াবো? আদালতে আমু। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু রিমান্ড শুনানি চলাকালে আদালতে বলেছেন, আমরা একে অপরের ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। আমরা একসঙ্গে থাকবো, কেন দ্বন্দ্বে জড়াবো? আশা করছি এই পরিবেশ থাকবে না। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে রিমান্ড শুনানি চলাকালে তিনি একথা বলেন। এদিন রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। এদিকে ফারুকের বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করায় আমর আইনজীবী স্বপন রায় চৌধুরীকে আদালত থেকে বের করে দেওয়া হয়। এর সময় আদালতে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পরিস্থিতি শান্ত করেন। এরপর আমর পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত আমর বক্তব্য শুনতে চান। তখন আমু বলেন, আমি ঢাকা বারের সদস্য, হাইকোর্ট বারের সদস্য, এখানকার পরিবেশ দেখে দুঃখিত। এই পরিবেশে কিছু বলা উচিত না। মামলা চলবে, ভবিষ্যতে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনেক কথা বলেছেন, আমি একজন রাজনীতিবিদ, রাজনৈতিক বক্তব্য দিতে গেলে 2 ঘন্টা লেগে যাবে। তিনি বলেন, আমরা একে অপরের ভাই, মিলেমিশে থাকা উচিত। আমরা একসঙ্গে থাকবো, কেন দ্বন্দ্বে জড়াবো? আশা করছি এই পরিবেশ থাকবে না। তখন বিএনপির আইনজীবীরা চিৎকার শুরু করেন। তারা বলেন তিনি ভয় দেখাচ্ছেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের শান্ত করেন। পরে আমু বলেন, আমরা যার যার পক্ষ অবলম্বন করব, নিজেরা কেন দ্বন্দ্বে জড়াবো? এরপর ওমর ফারুক বলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন কি খবর নিয়েছিলেন? সুপ্রিম কোর্ট ঢাকা বারের আইনজীবী তো ভালোই ছিল, কিন্তু নির্বাচনের সময় সিল মেরে ভোট নিয়ে গিয়ে আইনজীবীদের মারধর করেছে, তখন কি ভূমিকা নিয়েছিলেন? তখন আমু বলেন, প্রথমবার যখন গোলমাল হয় আমি এর বিরোধিতা করি, ভোট দিতে আসিনি, বয়কট করেছি। অন্তর্বর্তী সরকার উপযুক্ত সময় নির্বাচন দিতে সক্ষম হবে বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার উপযুক্ত সময় নির্বাচন দিতে সক্ষম হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে 7 নভেম্বর উপলক্ষে ঢাকা শেরেবাংলা নগরে দলীয় কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকেরা জানতে চান, অন্তর্বর্তী সরকারের 3 মাস হলো, সরকার কি কার্যকর ভূমিকা রাখছে? জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, অবশ্যই কার্যকর ভূমিকা রাখছে তারা। ইতিমধ্যে তারা অনেকগুলো কাজ করেছে এবং কাজ করছে। আমরা সবাই সরকারকে সহযোগিতা করি। আশা করি তারা উপযুক্ত সময় নির্বাচন দিতে সক্ষম হবে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সবসময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় 700 মানুষকে গুম করে। এরা হাজার হাজার মানুষকে গুম করে ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। ফখরুল ইসলাম আলো বলেন, আল্লাহর রহমতে 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে পরাজিত করা হয়, ফ্যাসিস্টদের পরাজিত করা হয়। তিনি বলেন, আজকে আমরা শপথ নিয়েছি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। এর জন্য প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব। 7 দিনের মধ্যে তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থা করার আহ্বান মিনুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 7 দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বলেছেন, তিনি বলেন, দেশের বাইরে থেকেই তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনে সাহস জুগিয়েছেন। এর ফলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে আগামী 7 দিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার মাধ্যমে দেশের সব শ্রেণী পেশার মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। গত 5ই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে। আর এই আন্দোলন যখন কঠিন প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে যায়, ঠিক তখনই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে থেকে পরামর্শ নির্দেশনা দিয়ে আন্দোলনের সাহস জুগিয়েছেন। এখনো অচিরেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, দেশের মানুষ এই স্বৈরাচার খুনি হাসিনা থেকে মুক্তি পেতে চাচ্ছিল, তারা মুক্ত হয়েছে। এখন দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। চিকিৎসা শেষে আবারও ডিবিতে শাহজাহান খান।
চিকিৎসা শেষে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আবারও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। দুপুর 2টার দিকে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। রিমান্ডে থাকা অবস্থায় গত 4 নভেম্বর অচেতন অবস্থায় তাকে ডিবি কার্যালয় থেকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসার পরে সুস্থ হওয়ার কারণে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তাকে ডিবি হেফাজতে আবার নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় 4 দিনের রিমান্ডে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। কোন পথে যাবে বিশ্ব বাণিজ্য? নির্বাচনী প্রচারণায় এর আগে শিকাগোর ইকোনমিক ক্লাবে ভক্তদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমার দৃষ্টিতে অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে ট্যারিফ। তার এমন বাণীর পরপরই এ নিয়ে শুরু হয় জোর চর্চা। সবার মনে প্রশ্ন জাগে, দ্বিতীয়বার হোয়াইট হাউসে বসতে যাওয়া ট্রাম্পের কথা বিশ্ববাসীর জন্য কি বার্তা বহন করছে? তবে ট্রাম্প ট্যারিফ যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সে সময় এবিসি নিউজের এক বিশ্লেষণের শিরোনামে করা হয়, ট্রাম্পের শুল্ক নীতি কি বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ উস্কে দেবে? অর্থনীতিবিদরা জানিয়েছেন, ট্রাম্পের ট্যারিফ প্রস্তাবনা নিশ্চিতভাবে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ ডেকে আনবে। যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের পণ্য বিক্রি কমিয়ে দেবে। এসব কারণে বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে শুরু হতে পারে চাকরি ছাঁটাই। অর্থনৈতিক সমৃদ্ধির মুখে পড়তে পারে নানান বিধিনিষেধের লাগাম। মার্কিন বাণিজ্য নীতি বিশেষজ্ঞ ও নিউ হ্যাম্পশায়ারের ডার্টমাউথ কলেজের অর্থনীতির অধ্যাপক ডগলাস ইরভিন এবিসি নিউজকে বলেন, আপনি যদি অন্য দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেন তাহলে তারাও আপনার দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করবে। গত 15 অক্টোবর শিকাগোর ইকোনমিক ক্লাবে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর শুল্কের হার তিনি 50% পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। অর্থনীতিবিদদের আশঙ্কা, অন্য দেশগুলো যদি মার্কিন পণ্যের উপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ শুরু করে তাহলে বিশ্ববাসীকে বাণিজ্য যুদ্ধের দ্বিতীয় ধাক্কা মোকাবেলা করতে হবে। ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির অর্থনীতিবিদ কারা রেন্টলস বলেন, হয়তো দেখবেন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কমে গেছে। এটি তখন কর্মসংস্থানে বিরূপ প্রভাব ফেলবে। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে পণ্য উৎপাদন ও কৃষি খাত ব্যাপকভাবে ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। প্রথমবার ক্ষমতায় এসে ট্রাম্প যখন আমদানি করা পণ্যের শুল্ক আরোপ করেছিলেন, তখন চীন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন সেই দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছিল। বুধবার দ্য গার্ডিয়ান বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানায়, ট্রাম্পের তারিফ ব্রিটেনের প্রবৃদ্ধি অর্ধেক কমিয়ে দেবে, বাড়িয়ে দেবে পণ্যের দামও। প্রতিবেদনে বলা হয়, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ জানিয়েছে, রিপাবলিকান প্রার্থীর রক্ষণশীল নীতি মূল্যস্ফীতির পাশাপাশি ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার আরো বাড়িয়ে দেবে। এনআইইএসআর বিশ্লেষক আহমদ কায়া বলেন, ব্রিটেন ছোট ও উদার অর্থনীতির দেশ, অন্যান্য দেশের মতো এই দেশটিও ক্ষতিগ্রস্ত হবে। রয়টার্সে জানায়, অর্থনীতিবিদরা মনে করছেন, ট্রাম্পের সবচেয়ে আলোচিত শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের আমদানি বাণিজ্যকে 1930-এর দশকে ঠেলে দিতে পারে। সে সময় দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল, ওয়াশিংটন বেজিং বাণিজ্য ধসে পড়েছিল। সবাই জানেন, যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠান পণ্য আমদানি করবে তাকে শুল্ক পরিশোধ করতে হবে। সেই প্রতিষ্ঠান হয় মুনাফা কমাবে, নয়তো শুল্কের বোঝা চাপিয়ে দেবে ক্রেতার উপর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।